আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন তাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় শিল্প সংস্কৃতি এই বিষয়টি নিয়ে। আজকের ভিডিও আপনাদের জন্য অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আপনাদের যে প্রশ্নমালা দেওয়া হয়েছে সেই প্রশ্নমালা সম্পর্কে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম 1, 2, 3 এই যে প্রশ্ন কয়টি রয়েছে ক বিভাগের কাজ অনুসন্ধানমূলক কাজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবং সেগুলোর উত্তরমালা সম্পর্কে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব খ বিভাগে যে প্রশ্নমালা রয়েছে 4, 5, 6 এই প্রশ্নমালাগুলো সম্পর্কে। আপনাদের বোঝার তাগিদে আমি এটি হাইলাইট করে দিচ্ছি হলুদ কালি দিয়ে। আপনারা যা যা হলুদ কালি দিয়ে হাইলাইট করা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের পূর্ববর্তী শ্রেণীতে যেগুলো নিয়ে আলোচনা করেছি পূর্ববর্তী ক্লাসে এবং আজকের ক্লাসে যে আলোচনা করবো তা। তো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আজকের ক্লাসে যে উত্তরগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেগুলো অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন অথবা ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রশ্নগুলো হচ্ছে 4 নাম্বার, বর্ষবিদায় বাঙালির সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত। তোমার এলাকায় বর্ষবিদায় কিভাবে উদযাপিত হয় তার ধরন, তাতে কি কি আয়োজন এবং পরিবেশন থেকে তার বিবরণ তার বিবরণ লিখে রাখো। তো এটার উত্তরে আমরা লিখেছি, আমরা ফার্স্টে প্রশ্নগুলো পড়ি তারপর আমরা উত্তরগুলো একে একে দেখব। তার 5 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো। 6 নম্বরে বলা হয়েছে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো। তো আমরা এখন উত্তরগুলো দেখি। এই হচ্ছে আপনাদের আজকের প্রশ্ন। আপনাদের প্রশ্ন এরকমই আসতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। আপনাদের এটার থেকে একটু ভিন্ন আসতে পারে বিকজ এখন আপনাদের বইয়ের বাইরে থেকে আপনাদের মূল্যায়নের প্রশ্নগুলো করে থাকে। আপনাদের সামাজিক জীবনে যে প্রশ্নগুলো আপনাদের প্রয়োজন সেই দরকারি প্রশ্নগুলোই কিন্তু আপনাদের মূল্যায়ন করে থাকে। তো আপনারা সেদিকে একটু আকর্ষণীয় হবে। তো আমাদের উত্তরগুলো আমরা দেখি। আজকের যে উত্তরটা রয়েছে সেটা হচ্ছে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি পর্ব 2 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্ন উত্তরমালা 2024। তো প্রশ্নটা তো আপনারা শুনেছেন, তারপর আবার পড়ে শোনাচ্ছি। বর্ষবিদায় বাঙালির সর্বজনীন লোকজ উৎসব হিসেবে বিবেচিত। তোমার এলাকায় বর্ষবিদায় কিভাবে উদযাপিত হয় তার ধরন, তাতে কি কি আয়োজন এবং পরিবেশন থাকে তার বিবরণ রাখো। তো এই জায়গায় পরিবেশনা হবে না, পরিবেশন। তারপর আমরা দেখি এখন প্রশ্নটা, মানে প্রশ্ন উত্তরটা। বর্ষবিদায় বা বাংলার পূর্ণ বছরের শেষ দিনকে বাঙালি সমাজে চৈত্র সংক্রান্তি বলা হয়। চৈত্র সংক্রান্তি মানে চৈত্র বিদায় বলা হয়। এটি এক বিশেষ লোকজ উৎসব যা প্রতিটি বাঙালি সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এলাকায় বর্ষবিদায় উপলক্ষে বেশ কিছু উল্লেখযোগ্য আয়োজন করা হয়। এক, মেলা। যে আয়োজনগুলো হয় আমি কয়েকটি পয়েন্ট আকারে বলছি, আপনারা দেখতে পারেন। বর্ষবিদায় উপলক্ষে প্রায় প্রতিটি এলাকায় মেলা বসে। এই মেলাগুলিতে থাকে বিভিন্ন ধরনের দোকান, যেমন পোশাক, গয়না, খেলনা, মিষ্টি এবং অন্যান্য স্থায়ী হস্তশিল্প সামগ্রী ইত্যাদি। তারপর 2 নম্বর বলা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষবিদায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে লোকসঙ্গীত, নাচ, নাটক এবং অন্যান্য অন্যান্য সাংস্কৃতিক পরিবেশন থাকে। স্থানীয় শিল্পীরা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং স্থানীয় সংস্কৃতির পরিচয় তুলে ধরেন। 3 নম্বরে বলেছি ধর্মীয় আচার অনুষ্ঠান। ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে চৈত্র সংক্রান্তির দিনে হিন্দু পরিবারগুলি বিভিন্ন ধর্মীয় আচার পালন করে থাকে। মন্দিরে পূজা অর্চনা করা হয় এবং অনেক সময় গ্রাম এলাকাগুলিতে মেলা সংলগ্ন মন্দিরে বড় পূজার আয়োজন করা হয়। এটা হিন্দুদের উৎসব, আপনারা লিখতে পারেন, না লেখার প্রয়োজন নেই। তো আপনাদের তারপর 4 নম্বর রয়েছে পান্তা উৎসব। এটা কিন্তু বেশি প্রচলিত আমাদের গ্রাম অঞ্চল যারা রয়েছেন সে জায়গায়। বর্ষবিদায়ে একটি বিশেষ খাবার পান্তা ভাতের ব্যবস্থা করা হয়। বর্ষবিদায়ে একটি বিশেষ খাবার পান্তা ভাতের ব্যবস্থা করা হয়। পান্তা ভাত ইলিশ মাছ ভাজা, ডাল, শাকসবজি ইত্যাদি পরিবেশন করা হয়। এই উৎসবে গ্রামীণ মানুষেরা একত্রে বসে খাওয়া
দাওয়া করে আনন্দ উপভোগ করেন। 5 নাম্বার বলেছি জলকেলি। জলকেলি হয়তো কিছু এলাকায় বর্ষবিদায় উপলক্ষে জলকেলি বা পানি খেলার আয়োজন করা হয়। বিশেষত তরুণরা একে অপরের উপর পানি ছিটিয়ে মজা করে। তারপর 6 নম্বর হালখাতা। বাঙালি ব্যবসায়ী চৈত্র সংক্রান্তি দিনে তাদের পুরনো বছরের হিসাব শেষ করে এবং তা নতুন বছরের জন্য একটি নতুন হিসাব খাতা হালখাতা খোলে। এই উপলক্ষে ক্রেতাদের মিষ্টি বিতরণ করা হয় এবং নতুন বছরের জন্য শুভকামনা করা হয়। 6 নম্বর বলছে 7 নম্বর বলছে আনন্দযাত্রা। কিছু এলাকায় বর্ষ বিদায় উপলক্ষে আনন্দযাত্রার আয়োজন করা হয়। এতে লোকজন বিভিন্ন ধরনের পোশাক পরে এবং শোভাযাত্রা করে। এই সকল আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবিদায় উৎসবটি হয়ে ওঠে বাঙালির অন্যতম প্রধান লোকজ উৎসব, যেখানে সবাই মিলে একসাথে আনন্দে মেতে ওঠে এবং নতুন বছরকে বরণ করে। তো এটা ছিল আপনাদের যে 4 নম্বর প্রশ্নটি, সেই 4 নম্বর প্রশ্নটির উত্তর। এখন আমরা 5 নম্বর প্রশ্নটির উত্তর দেব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছিল মুক্তিযুদ্ধে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো। তো আমরা এখানে নারীদের মুক্তিযুদ্ধে অবদান সম্পর্কে আলোচনা করতেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছিল অসাধারণ ও অনস্বীকার্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নারীরা বিভিন্নভাবে অংশগ্রহণ করে নিজেদের দেশপ্রেম ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের অবদানের নিম্নে তুলে ধরা হলো। তাদের যে অবদান সেটা আমরা নিম্নে তুলে ধরতেছি। তো যে অবদানগুলো ছিল: 1. সরাসরি যুদ্ধে অংশগ্রহণ। অনেক নারী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারা গেরিলা যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নেন। তাদের সাহসিকতা ও শৌর্য ছিল অসামান্য। 2 নম্বর চিকিৎসা সেবা। নারীরা মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করেছেন। তারা বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে হাসপাতাল স্থাপন করে সেবা দিয়েছেন। তারা গুপ্তচর হিসেবেও কাজ করেছেন। অনেক নারী গুপ্তচর হিসেবে কাজ করেছেন। তারা পাকিস্তান সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়েছেন, যা যুদ্ধের পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারপর 4 নম্বরে বলেছি লজিস্টিক সাপোর্ট। নারীরা মুক্তিযোদ্ধাদের জন্য খাদ্য, পোশাক, অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা তাদের নিজস্ব ঘর থেকে মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রদান করেছেন। 5 নম্বর সাংগঠনিক ভূমিকা। সাংগঠনিক ভূমিকায় বলেছি আমি নারীরা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তারা স্থানীয় পর্যায়ে জনসাধারণকে সংগঠিত করেছেন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে জনমত গঠন করেছেন। 6. প্রচার এবং যোগাযোগ। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার চালিয়েছেন এবং দেশের বাইরে বিভিন্ন দেশে গিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি ও সমর্থন আদায় করেছেন। তারা মুক্তিযুদ্ধের সংবাদ এবং তথ্য ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপর 7 নম্বরে বলেছি নির্যাতন ও প্রতিরোধ। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারী পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীদের হাতে নির্যাতিত হয়েছে। তাদের এই ত্যাগ ও প্রতিরোধ যুদ্ধের মর্মস্পর্শী অধ্যায়। তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয়। উল্লেখযোগ্য নারীর অবদান: বীর প্রতীক তারামন বিবি। তিনি গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেন। সেলিনা পারভীন। তিনি মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক এবং লেখক হিসেবে কাজ করেন এবং মুক্তিযোদ্ধার পক্ষে প্রচারণা চালান। ক্যাপ্টেন রুমা সেন। তিনি মুক্তিযুদ্ধের সময় চিকিৎসক হিসেবে অসংখ্য আহত মুক্তিযোদ্ধার সেবা করেছেন। তারপর লাস্টে বলেছি মুক্তিযোদ্ধা নারীদের এই অমূল্য অবদান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ এবং সংগ্রাম আমাদের জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তো এটা ছিল আপনাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা এখন 6 নম্বর প্রশ্নটা দেখব। 6 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান বিষয়ক একটি প্রতিবেদন প্রস্তুত করো। তো অবদান বিশিষ্ট যে
প্রতিবেদনটা আমি প্রচার করেছি সেটা হচ্ছে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান, ভূমিকা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভূমিকাটা তৈরি করেছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের চিত্রকলার জগতে এক অগ্রগণ্য ব্যক্তিত্ব। তার অবদান শুধুমাত্র চিত্রকলার সৃজনশীলতায় না সীমাবদ্ধ নয়, বরং তিনি দেশের শিল্পশিক্ষার ভিত্তিতেও ভিত্তিও স্থাপন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের আধুনিক শিল্প শিক্ষার সূচনা করেন। চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রেক্ষাপট: 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম এবং একমাত্র শিল্প শিক্ষা প্রতিষ্ঠান। জয়নুল আবেদিনের উদ্যোগে এবং নেতৃত্বে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী দেশের শিল্প শিক্ষার ইতিহাসে এক মাইলফলক হয়ে ওঠে। জয়নুল আবেদিনের ভূমিকা, প্রতিষ্ঠার উদ্যোগ: জয়নুল আবেদিনই ছিলেন চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সরকারের সঙ্গে যোগাযোগ করে এই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি এবং তহবিল সংগ্রহ করেন। পাঠ্যক্রম প্রণয়ন: তিনি আধুনিক শিল্প শিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনা করে চারুকলা ইনস্টিটিউটের পাঠ্যক্রম প্রণয়ন করে। তার লক্ষ্য ছিল ছাত্রদের সৃজনশীলতা বিকাশ এবং আন্তর্জাতিক মানের শিল্প শিক্ষা প্রদান করা। তারপর 3 নম্বর বলছি শিক্ষক নিয়োগ। জয়নুল আবেদিন ইনস্টিটিউটের জন্য দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি স্বনামধন্য শিল্প এবং শিক্ষকদের আকৃষ্ট করেন, যাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ মানের শিক্ষা পায়। তো 4 নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে শিল্পাচার্য পরিবেশ। ইনস্টিটিউটের জন্য একটি মুক্ত এবং সৃজনশীল পরিবেশ তৈরি করে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা এবং পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দেন, যা তাদের শিল্পী হিসেবে আত্মপ্রকাশের সহায়ক হয়। ইনস্টিটিউটের প্রভাব: চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রধান মাধ্যম জয়নুল আবেদিনের বাংলাদেশের শিল্প শিক্ষার একটি নতুন যুগের সূচনা করেন। তিনি প্রতিষ্ঠানিক থেকে অসংখ্য গুণী শিল্পী বেরিয়ে এসেছে, যারা দেশে শিল্পাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও ইনস্টিটিউটের মাধ্যমে দেশব্যাপী শিল্পচর্চা এবং শিল্পী প্রদর্শনী সংখ্যা বৃদ্ধি পায়। উপসংহারে আমি যেটা বলেছি প্রতিবেদনের, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জন্য। শিল্পচর্চা জয়নুল আবেদিনের অবদান ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা এবং উন্নতি কল্পনা করা যায় না। তারা অনুপ্রেরণা, নেতৃত্ব এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি দেশের শিল্প শিক্ষার অগ্রযাত্রার এক বিশাল প্রভাব ফেলেছে। বাংলাদেশের চারুকলা ইনস্টিটিউট আজও তার সেই স্বপ্ন এবং উদ্দেশ্যের ধারক বাহক হয়ে সৃজনশীলতার আলো ছড়িয়ে দিচ্ছে। তো এটা ছিল আপনাদের আজকের যে ভিডিও কন্টেন্ট, সেই ভিডিও কন্টেন্টের উত্তর এবং প্রশ্ন উত্তর। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন গ বিভাগের প্রকল্প ভিত্তিক কাজ, এবং এটাই থাকবে আপনাদের অন্তিম পর্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করবেন, যেখানে আপনারা এই পেজটি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।